দর্শক আপনারা দেখছেন ব্যারিকেড ভেঙে কিন্তু নিবন্ধনধারী শিক্ষকরা তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা কিন্তু করছেন এবং ব্যারিকেডের এক প্রান্তে রয়েছেন নিবন্ধনধারী শিক্ষকরা এবং অপর প্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং শিক্ষকরা আপনারা দেখছেন ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা। অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রিফিউজ করেছেন। এই রকম পরিস্থিতিতে বলা হচ্ছে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে এবং সচিবালয়ে আর একটা বিপ্লব হবে এরকম ঘোষণাও দেয়া হচ্ছে। সচিবালয়ে কি সত্যি সত্যি আওয়ামী লীগ ঢুকেছে? আওয়ামী লীগ ঢুকে সচিবালয়ে আন্দোলন চলছে। ঈদের আগে থেকেই সেই আন্দোলন চলছিল, যদিও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এবার সেই আন্দোলন আবার শুরু হচ্ছে। মনে করা হচ্ছে সেই আন্দোলনে আওয়ামী লীগ ঢুকেছে এবং গোপনে এই আন্দোলনে আওয়ামী লীগ বিদ্রোহ করতে পারে। বিদ্রোহের মাধ্যমে প্রশাসনিক একটা কু করার ষড়যন্ত্র তারা করতেছে। তো আমরা দেখবো এক আন্দোলনের দৃশ্য, পাশাপাশি বিশ্লেষণ আলোচনা করেছেন আওয়ামী লীগ কিভাবে ঢুকলো, কেন ঢুকলো এবং তারা কি করতে পারে, এই নিয়ে আলোচনা শুনবো। দর্শক আপনারা দেখছেন ব্যারিকেড ভেঙে কিন্তু নিবন্ধনধারী শিক্ষকরা তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা কিন্তু করছেন এবং ব্যারিকেডের এক প্রান্তে রয়েছেন নিবন্ধনধারী শিক্ষকরা এবং অপর প্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং শিক্ষকরা আপনারা দেখছেন ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা কিন্তু তারা করছেন এবং ব্যারিকেড তারা কিন্তু সরিয়ে দিয়েছেন এবং আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে লক্ষ্য করে কিন্তু করছেন এবং পুলিশের লাঠি থেকে কিন্তু পিটিয়ে টিয়ার শেল নিক্ষেপ করার পরেও কিন্তু শিক্ষকরা এখান থেকে কিন্তু সরে যাচ্ছেন না। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছেন এবং একজন পুলিশ সদস্য তিনি কিন্তু আহত হয়েছেন। এখানে কিন্তু আরো একটি টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে। সচিবালয় এলাকায় কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শক আপনারা দেখছেন টিয়ার শেল নিক্ষেপ করার পরেও শিক্ষকদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে না। তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বলছে জীবন যাবে, কিন্তু তারা এখান থেকে সরে যাবে না। দর্শক এই মুহূর্তে কিন্তু সচিবালয় এলাকায় কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে। এখান থেকে কিন্তু নিবন্ধনধারী শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে টিয়ার শেল তারা কিন্তু নিক্ষেপ করছেন, তারপরে কিন্তু সরানো যাচ্ছে না এবং শিক্ষকদেরকে সরানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাঠি চার্জ করা হচ্ছে, তারপরে তারা কিন্তু এখান থেকে সরছে না। বেশ কয়েকটি টিয়ার শেল কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে এবং সচিবালয় এলাকায় এখানে যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষকদেরকে প্রতিহত করার চেষ্টা কিন্তু করছেন। কিছুক্ষণ আগেই কিছুক্ষণ পরই কিন্তু এখানে টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সচিবালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু কঠিন উত্তেজনা কিন্তু বিরাজ করছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি টিয়ার শেল কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে, তারপরেও নিবন্ধনধারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন এবং তারা কিন্তু এখানেই অবস্থান করছেন। চরম উত্তেজনা কিন্তু এই মুহূর্তে সচিবালয় এলাকা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং আন্দোলনরত শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন। বেশ কয়েকটি টিয়ার শেল কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ কিন্তু চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা দেখছেন পুলিশের লাঠির আঘাতের জন্য শিক্ষকরা কিন্তু তারা তাদের পিঠ পেতে দিচ্ছে, বুক পেতে চেতিয়ে বলছে যে আমাদেরকে গুলি করার জন্য কিন্তু বলা হচ্ছে, তারপরেও তারা কিন্তু এখান থেকে ছেড়ে যাবে না। সেই ঘোষণা তারা কিন্তু দেখছেন। এই মুহূর্তে চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে দর্শক এই সচিবালয় এলাকায়। আরো একটি টিয়ার গ্যাস কিন্তু এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, তারপরেও কিন্তু
শিক্ষকদেরকে এখান থেকে সরানো যাচ্ছে না। তারা কিন্তু সচিবালয়ের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর পরে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষকরা কিন্তু তারপরে সচিবালয়ের সামনে থেকে তারা কিন্তু সরছেন, এখানেই তারা কিন্তু অবস্থান করছেন। এখানে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে দর্শক, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন একজন আন্দোলনকারী তিনি কিন্তু পুলিশকে লক্ষ্য করে বলছেন আমার বুকে গুলি চালান। তারা কিন্তু বুক পেতে দিয়ে একভাবে সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপর টিয়ার শেল নিক্ষেপ করার পরেও তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন না। আর তারা কিন্তু বুক চেতিয়ে দিচ্ছেন তাদের বুকে গুলি করার জন্য। চরম উত্তেজনা কিন্তু দর্শক এই মুহূর্তে সচিবালয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর পরে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেও আন্দোলনকারী নিবন্ধনদায়ী শিক্ষকদেরকে কিন্তু সরিয়ে দেওয়া যাচ্ছে না এবং তারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু বুক চেতিয়ে তাদের বুকে গুলি চালানোর জন্য তারা কিন্তু বলছেন। এবং তাকে ঘিরে ধরে কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। টিয়ার শেলের আঘাতে একজন আন্দোলনকারী কিন্তু আহত হয়েছেন এবং তাকে নিয়ে কিন্তু এই শিক্ষকরা কিন্তু আবারও জড়ো হয়ে এই মুহূর্তে সচিবালয় এলাকায় কিন্তু চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও কিন্তু আন্দোলনকারীদেরকে কিন্তু দমানো যায়নি, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু বুক চেতিয়ে তাদের বুকে গুলি চালানোর জন্য তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে বলছেন এবং এখনো কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। টিয়ার শেল নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু সচিবালয় এলাকা থেকে সরানো যায়নি, তারা কিন্তু ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন। দর্শক পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করেও শিক্ষকদেরকে কিন্তু এখান থেকে সরাতে পারেনি। শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছেন, বুক চেতিয়ে দিয়ে তারা কিন্তু তাদের বুকে গুলি চালানোর জন্য কিন্তু বলছেন। আমাদের দাবি হয় আমাদের হবে। আমাদের যৌক্তিক দাবি করোনার ভুক্তভোগী সাধারণতম শিক্ষক নিবন্ধনকারী আমরা সনদ পাইও একবার আবেদন করতে পারি নাই। আইন মন্ত্রণালয় মতামত দিচ্ছে, আইন টিআরসি রূপরেখা দিচ্ছে, তারা সেটা বাস্তবায়ন করে না। তারা ডিসি মাহদুদ সাহেব, ডিসি মাহদুদ আমাদেরকে সাক্ষাৎ দিব বলে 5 জন নিয়ে গেছে গেটে। কতক্ষণ পরে বলে যে সাক্ষাৎ দেওয়া যাবে না, 1.5 ঘন্টা পরে বলছে আমাদের সাক্ষাৎ দেওয়া যাবে না। আমরা চাচ্ছি তাদের সাথে সাক্ষাৎ দিতে হবে এবং আমাদেরকে একবার হলে গণবিবৃতি আবেদনের সুযোগ দিতে হবে, কারণ আমরা সার্টিফিকেট পাইও একবার আবেদন করতে পারি নাই। দেখেন আমাদের দাবি যৌক্তিক, আমরা বারবার দর্শক আপনারা দেখছেন আবারও কিন্তু এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, তারপরেও কিন্তু কোনোভাবে শিক্ষকদের এখান থেকে সরানো যাচ্ছে না। কিছুক্ষণ পর কিন্তু এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং আন্দোলনরত নিবন্ধন শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বুক চেতিয়ে এখানে অবস্থান করছেন এবং তারা এখান থেকে কিন্তু কোনো অবস্থাতেই সরে যাচ্ছেন এবং একজন আহত হয়ে তিনি কিন্তু এখানেই পড়ে আছেন এবং তাকেও কিন্তু এখান থেকে সরানো হয়নি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকে কিন্তু এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
দর্শক, এই মুহূর্তে কিন্তু সচিবালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছেন। এনটিআরসির নিবন্ধনধারী শিক্ষকরা তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ আগেই তারা লং মার্চ সচিবালয় কর্মসূচি নিয়ে সচিবালয়ে প্রবেশ করলে তারা কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং এই সংঘর্ষে তাদের কিন্তু দুজন আহত হয়েছে এবং সেই আহত দুজনও কিন্তু এভাবে সড়কে তারা অবস্থান করছেন এবং আরও আরেকজন আহত, তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। বেশ কয়েকটি টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে এখান থেকে সরাতে পারেনি এবং আমরা সেনাবাহিনীর একটি গাড়িও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসেছে। সচিবালয় অচল, আজকেও সারাদিন সচিবালয়ে অচল থেকেছে, আগামীকালকেও সচিবালয়ে অচল থাকবে তেমন ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয়ের লাইট অফ করে দেওয়া হয়েছে, ফ্যান অফ করে দেওয়া হয়েছে, এসি অফ করে দেওয়া হয়েছে, সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাঠে নেমেছেন। এরকম পরিস্থিতিতে সচিবালয়ের যে অস্থিরতা, সেই অস্থিরতা সরকার কাটাতে পারবে কিনা, নতুন যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রিফিউজ করেছেন। এই রকম পরিস্থিতিতে বলা হচ্ছে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে এবং সচিবালয়ে আর একটা বিপ্লব হবে, এরকম ঘোষণাও দেয়া হচ্ছে। সচিবালয়ে কি সত্যি সত্যি আওয়ামী লীগ ঢুকেছে? আওয়ামী লীগ ঢুকে সচিবালয়কে অচল করে ফেলছে? আওয়ামী লীগ কি এত কেউ সারাদিন অচল ছিল? এর আগে গতকালকেও অচল ছিল, আগের সপ্তাহের 2 দিনও অচল ছিল। সব মিলিয়ে সচিবালয়ে স্থবিরতা নেমে এসেছে। আজকে উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন, কিন্তু কি কারণে মিটিংটা হয়নি সেটাও একটা অজানা রহস্য। এদিকে হাসনাত আবদুল্লাহরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, গণমাধ্যমে বলছেন সচিবালয়ে ফ্যাসিস্ট ঢুকেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকেছে। যদি সচিবালয়ে যে কু করার চিন্তা হচ্ছে সেই কু যদি বন্ধ করা না হয় তাহলে সচিবালয়ে আর একটা বিপ্লব হবে, এদের কাউকে ছাড় দেয়া হবে না। চাকরি অধ্যাদেশেও বলা হচ্ছে কোনো ধরনের কাউকে প্রভাবিত করে কোনো ধরনের আন্দোলন তৈরি করতে চাইলে তাদের চাকরি চলে যাবে। এখন কি সচিবালয়ে যত কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সবার চাকরি চলে যাবে? সবাইকে বাদ দিয়ে নতুন করে চাকরি দেওয়া হবে সচিবালয়ে? নতুন করে চাকরি দিতে চাইলে কোন পদ্ধতিতে সরকার চাকরি দেবে, কিংবা হাসনাত আবদুল্লাহরাই বা কোন পথ বাতলে দেবেন সরকারকে, সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যাচ্ছে। সচিবালয় কেন অচল হলো? সচিবালয়ের অচল অবস্থা থামছে না এবং আজকে আসিফ নজরুল মিটিং করতে চেয়েছিলেন, সেই মিটিংটা হয়নি। সেই মিটিংটা কেন হয়নি সেটাও একটা রহস্য। সেরকম মুহূর্তে বিবিসি বলছে যে 4টি যে নতুন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, মানে অধ্যাদেশে যে 4টি পয়েন্ট রয়েছে চাকরি যাওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মানছেন না। এর আগে তো 1 সপ্তাহের মধ্যে চাকরি যাওয়ার ব্যাপার ছিল, এখন 30 দিনের মধ্যে আপিলের ব্যাপারটা যুক্ত করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তের বাইরে গিয়ে, বিরুদ্ধে গিয়ে কোনো আপিল করা যাবে না, এমন কথাও
সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যদি চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় যে কোনো একটা পয়েন্ট ধরে, তাহলে তাদের আর করার কিছুই থাকবে না, তারা চলে যেতে বাধ্য হবেন। কি আছে আদেশে? অধ্যাদেশটিতে 4টি বিষয়কে অপরাধের আওতায় এনে 3টি শাস্তির কথা বলা হয়েছে, যেমন বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে সেগুলো হলো আনুগত্য দেখানো ও কাজে অনানুগত্য দেখানো, অর্থাৎ আনুগত্য না দেখানো এবং কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। অধ্যাদেশের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন বা অনানুগত্যের সামিল বা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে, শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে, তাহলে সেটি হবে অসদাচরণ। এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অবনমীকরণ, চাকরি হতে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্ত করাও যাবে। আবার কেউ যদি একক বা দলবদ্ধভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কাজে অনুপস্থিত থাকেন এবং এই ধরনের কাজ করতে কাউকে উস্কানি দেন, কাউকে কাজ করতে বাধা দেন, তাহলেও তার জন্য একই শাস্তি হবে। এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করে 7 দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেবেন। নোটিশের জবাব পেলে সেটি বিবেচনা করে কাউকে দোষী সাব্যস্ত করা হলে কিংবা তাকে কোনো দণ্ড দেওয়া হবে না সেজন্য নোটিশ জারির 7 কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো জবাব দেবেন কর্তৃপক্ষ। এরপর অভিযুক্ত ব্যক্তি কারণ ব্যাখ্যা করে জবাব দিলে তা বিবেচনা করে বা জবাব না দিলে অধ্যাদেশে যেসব শাস্তির কথা বলা আছে সেই সব দণ্ড দেয়া হবে। কোনো কর্মচারীকে দণ্ড দেয়া হলে তিনি 30 কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন, তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, রাষ্ট্রপতিকে দিয়ে যদি সরকার সিদ্ধান্ত নেন যে অমুকের চাকরি থাকবে না, তাহলে রাষ্ট্রপতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না। এর আগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশে ছিল 7 দিনের মধ্যেই চাকরি চলে যাবে, 3 কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে, 7 দিনের মধ্যে কোনো ধরনের কি বলবে ইনভেস্টিগেশন ছাড়া তার চাকরি চলে যাবে, তিনি কোনো আপিল করতে পারবেন না। এখন আপিল সংযুক্ত করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন 30 কার্যদিবসের মধ্যে তার চাকরি থাকবে না, এরকম সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন, অর্থাৎ সরকার যদি এরকম সিদ্ধান্তের ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন, তাহলে তার বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না। এই আদেশের বিরুদ্ধে সচিবালয় অচল হয়েছে। আর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখন পুরোপুরি আওয়ামী লীগ বলা হচ্ছে, যে আওয়ামী লীগ ঢুকে এই কাজ করছে। যারা আন্দোলন করছে তারা সবাই আওয়ামী লীগ কিনা সেই প্রশ্ন তো সামনে আসেই, যখন হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদরা বলছেন যে এখানে আর একটা বিপ্লব হবে, এই কু না থামালে আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে তাদেরকে, সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে, এরকম নানা অনেক দিন থেকে আওয়ামী তত্ত্ব, এই আওয়ামী রিক্সা হয়ে ফিরেছে, রিক্সা শ্রমিক হয়ে আওয়ামী লীগ ফিরেছে, পলিটেকনিকের ছাত্র হিসেবে আওয়ামী লীগ ফিরেছে, এ হয়ে আওয়ামী লীগ ফিরেছে, ওই হয়ে আওয়ামী লীগ ফিরেছে, এরকম তত্ত্ব আমরা এর আগে শুনতাম। কিছুদিন এই তত্ত্ব শোনা যায়নি, আবারও এই তত্ত্ব সামনে আনা হচ্ছে। আদতে সচিবালয়ে কি হচ্ছে? এবং সচিবালয় যদি স্থবির থাকে তাহলে সরকার স্থবির, সরকারের কোনো কর্মকাণ্ড চলবে না, সরকার ফাংশন করবে না, এক ধরনের অচলাবস্থা তৈরি হবে, দেশ একেবারে থেমে যাবে। সরকার তাহলে কোন পথে এগোবে? সরকার কি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সমঝোতার পথে এগোবে, নাকি সচিবালয়ে যারা যত হাজার হাজার কর্মকর্তা কর্মচারী এই আন্দোলন করছে তাদের সবারই এই যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ অনুযায়ী সবারই চাকরি চলে যাবে, তেমন সিদ্ধান্তই নিতে চলেছে সরকার। কি করবে এখন তারা? কি হবে পরিস্থিতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে কি করতে যাচ্ছে তারা। সচিবালয়ের এই অধ্যাদেশ জারি করা হয়েছে, যদিও এটা সমালোচনা কেন এখন করা হয়েছে, কিন্তু যেটা করা হয়েছে আমি মনে করি এটা যৌক্তিক, আমি মনে করি এটা অবশ্যই দেশের জন্য, সচিবালয়ের জন্য ভালো হয়েছে। যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, তাদের জন্য হয়তো বা খারাপ, আর তারাই এটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারাই এটার বিরুদ্ধে কথা বলছে কেন আইন করা হবে। আপনি ঘুষ খাবেন, আপনার চাকরি যাবেন, আপনি ঘুষ খাবেন, আপনাকে বদলি করবে, শেষ। এটা কোনো শাস্তি হতে পারে না। শাস্তি তার যে চুরি করবে, ঘুষ খাবে, তার চাকরি চলে যাবে, তাহলেই কি ঘুষ খাবে না। আর যদি বদলি হয়, সমস্যা কি? বদলিতে কোনো সমস্যা না। আজকে এখানে ফ্যামিলি থাকে,
তার বান্দরবনে ট্রান্সফার হবে, বান্দরবনে ফ্যামিলি নিয়ে যাবে, একটু অসুবিধা হবে। একটু অসুবিধার জন্য যদি কয়েক কোটি টাকা ঘুষ খেতে পারে, সমস্যা কোথায়? তো এটা তারা চায় না, তারা এটা চায় না যে তারা ঘুষ খাওয়া বন্ধ করে দিতে চায় না, তারা চায় তাদেরকে বদলি করে দেওয়া হবে। আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সরকার যে আইন করেছে, সেই আইন যুক্তিসঙ্গত এবং এই আইন কার্যকর করতে হবে। যারা সচিবালয় বিদ্রোহ করছে, তারা সচিবালয় এই আইনের বিরুদ্ধে গিয়ে তারা আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক, তাদের প্রত্যেককে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হোক। যারা সৎ তারা সেখানে চাকরি করবে, যারা ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, চুরি করে, তাদের সচিবালয়ে থাকার কোনো অধিকার নেই।